আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ফ্রান্সের এভিয়াঁ শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে বিশ্বের 13টি হটস্পট তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। প্যারিসের এভিয়াঁ শহরে গতকাল AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে AI এর ব্যবহারের ওপর জোর দিয়েছেন। গ্লোবাল সাউথের সমস্ত দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলেই মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, বিশ্বজুড়ে নাবিকদের সুরক্ষা বর্তমানে দেশগুলির অগ্রাধিকার হওয়া উচিত। एक्सेलेंसी, हम जानते हैं कि मैरीटाइम ट्रेड की दुनिया में भारत के लाखों सी फेरर आज दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं और मैं समझता हूं कि उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। मुझे पूरा विश्वास है कि समझौते में सी फेरर की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी। ফ্রান্সের এভিয়া শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। অন্যদিকে লিথিয়াম, নিকেল ও বিরল খনিজ পদার্থের নিরাপদ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে G7 ক্রিটিক্যাল মিনারেল অ্যালায়েন্স গঠনের কথা বলা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রফতানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের কথাও এই বিবৃতিতে বলা হয়। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি, যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। DCCর আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং DCCর কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্ক মুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, এই চুক্তিটি ভারতের কৃষক, শ্রমিক, MSME, স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য প্রচুর সুযোগ তৈরি করবে এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 5 দিনের মধ্যপ্রদেশ ও ওড়িশা সফর শুরু করবেন। মধ্যপ্রদেশের বেতুলে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তার ওমকারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উদযাপনে অংশ নেওয়ার কথা। ওড়িশায় এইমস ভুবনেশ্বরের দ্বারা আয়োজিত একটি মেডিকেল শিবিরও আগামীকাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাহাড়পুরের কিছু বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বাচ্চাদের সঙ্গে। 21 তারিখ মধ্যপ্রদেশের জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী মুর্মু। দিল্লি পুলিশের বিশেষ সেল পাকিস্তানের ISI-এর এজেন্ট শাহজাদ ভাট্টির নেতৃত্বাধীন 8 সদস্যের সন্ত্রাসবাদী গোষ্ঠীর আরও 5 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে।
এর আগে অপারেশন গ্যাং বাস্ট 2.0 চলাকালীন এই গোষ্ঠীর 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা পুলিশকে লক্ষ্য করে নাশকতামূলক কাজ চালানোর চক্রান্ত করছিল। তেহরিক ই তালিবান হিন্দুস্তান গোষ্ঠী ও পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজগুলি তুলে ধরার লক্ষ্যে তারা নানা ধরনের প্রচারমূলক কাজ চালাচ্ছিল বলেও জানা গিয়েছে। তল্লাশি অভিযান চলাকালীন বেশ কিছু মারাত্মক অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়। কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা মাহাতো। তার নামে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত প্রচারের অংশ হিসেবে ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে নাজেহাল হয়ে আত্মসমর্পণ করেছে পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠকে জানান, এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা ফাও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। WFPর ভারপ্রাপ্ত কার্যনির্বাহী নির্দেশক কার্ল স্কাউ সতর্ক করে বলেছেন, অবিলম্বে পদক্ষেপ না নিলে আরও লক্ষ লক্ষ মানুষ তীব্রতর ক্ষুধার সম্মুখীন হতে পারেন। রাষ্ট্রসংঘের সংস্থাগুলো আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো NCBর মহানির্দেশক অনুরাগ গর্গ গতকাল ভারতের নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিয়া জেরার্ডসের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে ড্রাগ বাজারের বিরুদ্ধে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে গতকাল নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তা এক বৈঠকে মিলিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আজ সকাল 11টায়। রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19শে জুন শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। অন্য খেলায় পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। অন্যদিকে আজ গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ঘানা 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তান কলম্বোর বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30টায়। আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলেতে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করে। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। তিনি গতকাল G7 শীর্ষ সম্মেলনের এক অধিবেশনে বক্তব্য রেখেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। ফিফা ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। খবর শেষ হলো।